তোমাদের আজকে উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের সেমিস্টার 3 পরীক্ষা ছিল। তো আজ 12ই সেপ্টেম্বর যে সেমিস্টার 3 ফিজিক্স পরীক্ষা হলো, তার বিভিন্ন প্রশ্নগুলি, তার সমাধান কিভাবে করতে হবে বা তার উত্তর কি হবে, তার একটা ডিটেল ডিসকাশন আমি এই ভিডিওতে করব। তোমরা যারা পরীক্ষা এবছর দিলে বা যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে, তারা অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটা ভালো করে দেখবে। তাহলে কিভাবে এমসিকিউ প্যাটার্নটা সলভ করতে হবে বা এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে অতি দ্রুত সমাধান করা যায়, তার একটা আইডিয়া তোমাদের হবে এবং যা তোমাদের ভবিষ্যতে পরীক্ষায় সাহায্য করবে। আমাদের আজ যে পরীক্ষা হয়েছে তাতে মোট 35টা প্রশ্ন ছিল। প্রায় সবকটা প্রশ্নই ছাত্রছাত্রীদের কাছে কমন, খুব বিশেষ কিছু ঘোরানো বা কঠিন প্রশ্ন হয়নি। যারা একটু পড়াশুনো করেছে তাদের সকলের কাছেই আজকের পরীক্ষার সমস্ত প্রশ্নই প্রায় কমন ছিল। তো যাই হোক, আমি প্রশ্নগুলো নিয়ে একবার আলোচনা করছি। তোমরা তোমাদের যে উত্তরগুলো এসছে সেই উত্তরগুলির সাথে আমার অ্যান্সারগুলো মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কটা উত্তর সঠিক হলো, কে কত নম্বর পাবে, তার একটা আভাস তোমরা আগে থেকেই বুঝতে পারবে। চলো শুরু করা যাক আজকে সেমিস্টার 3 ফিজিক্স কোশ্চেন 2025-এর সমাধান। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান। দেখো, আমাদের প্রথম যে কোশ্চেনটা এসছে সেটা বলছে যে কোনো অঞ্চলে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র হলো E 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভোল্ট পার মিটার। এবার ওয়াইজেড তলে অবস্থিত 2 মিটার বর্গাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স। তাহলে আমাদের এখানে কি দিয়ে দেওয়া হয়েছে? আমাদের এখানে দিয়ে দিয়েছে ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকাল টু 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর এরিয়া ভেক্টর দেওয়া আছে, দেখো 2 স্কোয়ার i ক্যাপ, তার মানে 4i ক্যাপ। তাহলে আমাকে বার করতে বলেছি কি? ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স বের করার ফর্মুলা কি? ফ্লাক্স ইকুয়াল টু E ডট A, তার মানে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট 4i ক্যাপ। তাহলে এটা হলো 12 ভোল্ট মিটার। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হলো 12 ভোল্ট মিটার, মানে অপশান এ হচ্ছে সঠিক। এবার চলে আসছি দ্বিতীয় প্রশ্নে। এখানে কি বলেছে যে একটা সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক 2 এবং এর ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড। তাহলে কি বলছে যে তোমার কাছে একটা সমান্তরাল পাতধারক আছে। তো ধরো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এর দুটো প্লেটের মধ্যে ব্যবধান আমি ধরে নিলাম D, এর মাঝে একটা ডাইলেকট্রিক মিডিয়াম আছে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত বলেছে 2, এর প্রত্যেকটা প্লেটের এরিয়া ধরে নেওয়া যাক ক্যাপিটাল A। তাহলে এর ক্যাপাসিটেন্স কত হবে? 2 এপসাইলন নট A বাই D। এবং এই ক্যাপাসিটেন্সের ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে 3 মাইক্রোফ্যারাড। তাহলে C1 এর ভ্যালু 3 মাইক্রোফ্যারাড, এটা 2 এপসাইলন A বাই D। এবার কি বলেছে যে তুমি ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে আর ওই ফাঁকা স্থানে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা প্লেটকে প্রবেশ করালে। তো ভালো কথা, আমরা এবারে দুটো প্লেটের মাঝে সেপারেশনটা ডবল করে দিলাম। তাহলে আগে যে মিডিয়ামটা ছিল যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ছিল 2, সেটা কিন্তু এখানে রয়েছে, যার থিকনেস D। আর বাকি যে জায়গাটা এই D থিকনেসের মধ্যে আরেকটা ডাইলেকট্রিক মিডিয়াম নেওয়া হলো যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কত? 4। তাহলে এবার যে নতুন ধারকটা তৈরি হলো তার ধারকত্ব বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি নতুন ধারকটার ধারকত্ব C2, তার ফর্মুলা হবে এপসাইলন নট A। তাহলে
d/2 প্লাস আবার d/4। তাহলে এটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে দেখো চলে আসবে 4ε0 a বাই 3d, 4ε0 a বাই 3d। এবার 1 নম্বর ইকুয়েশন থেকে দেখো আমরা ε0 a বাই d এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা ε0 a বাই d এর ভ্যালু বসিয়ে দিই তাহলে আসছে এটা 4/3 ইন্টু 3/2, 4/3 ইন্টু 3/2, তাহলে 3 ক্যান্সেল হয়ে অ্যান্সার আসবে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনটার উত্তর হবে 2 মাইক্রোফ্যারাড। এবার 3 নাম্বার কোশ্চেন বলছে কি যে দুটি পরিবাহী আছে এক্স এবং ওয়াই, তাদের ধারকত্ব দিয়ে দেওয়া হয়েছে 3c এবং c। তাহলে এক্স যে ধারকটা তার ধারকত্ব হচ্ছে 3c, ওয়াই ধারকের ধারকত্ব c। এক্স পরিবাহীতে আমরা কিউ আধান দিয়েছি, এবার ওয়াই এর সাথে আধান ভাগ করে নেওয়ার পর মোট শক্তি আর প্রাথমিক যে শক্তি তার অনুপাত। তাহলে প্রথমে কিন্তু খালি এক্স পরিবাহীটারই আধান ছিল, তাহলে প্রাথমিক শক্তি যদি আমরা E1 দিয়ে লিখি তাহলে E1টা হবে কি হাফ Q²/3c, কারণ এক্স ধারকটার ধারকত্ব হচ্ছে 3c, এটা হচ্ছে প্রাথমিক শক্তি। এবার যখন আধান বন্টন হবে তখন একটা কমন পোটেনশিয়াল পাবো, তাহলে আমরা ধরে নিচ্ছি যে কমন পোটেনশিয়ালটা কত হলো সাধারণ বিভব। তাহলে কমন পোটেনশিয়ালের ফর্মুলা কি হবে টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স, তার মানে Q/4c, এটা হলো কমন পোটেনশিয়াল। এবার এনার্জি কত হলো আফটার শেয়ারিং অফ চার্জ, আধান বন্টনের পর এনার্জি ধরো E2 দিয়ে লিখছি, সেটা হবে হাফ 3c প্লাস c, এটা টোটাল ক্যাপাসিটেন্স ইন্টু v²। তাহলে এখানে v²-এর ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে হবে Q²/16c²। তাহলে দেখো E2-র ভ্যালু চলে আসছে Q²/8c। তাহলে এইবার আমাকে এই যে E2 আর আগে যে এনার্জি ছিল E1 তার অনুপাত বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি তাহলে E2/E1 ইজ ইকাল টু, দেখো Q²/8c-র সাথে Q²/6c ভাগ করলে 6/8, তাহলে 3/4। তাহলে আমার রেশিও যেটা চাইছে সেটা হবে তাহলে 3:4, 3:4 হবে আমাদের রেশিও, মানে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট। এবার দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এখানে 3টে বিবৃতি দিয়েছে, কোনটা সঠিক কোনটা ভুল লিখতে হবে। দেখো বিবৃতি 1-এ বলছে বিভব প্রভেদ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে। বিভব প্রভেদ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, এটা কিন্তু সঠিক। বিভব প্রভেদ দেখো তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে কি, তড়িৎ প্রবাহ ঘনত্ব যদি আমরা ভাবি, দেখো তড়িৎ প্রবাহ ঘনত্ব জে ইজ ইকাল টু কি হয় সিগমা ই, আমরা ফর্মুলা জানি, সিগমা হচ্ছে কনস্ট্যান্ট, ই মানে কি V/L, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। তাহলে এখানে জে এর সাথে ভি কি হচ্ছে সমানুপাতিক, তার মানে ভি যদি দ্বিগুণ হয় তাহলে জে অর্থাৎ প্রবাহ ঘনত্ব এটাও দ্বিগুণ হবে। সুতরাং বিবৃতি 1 এটা হলো ট্রু, বিবৃতি 1 সঠিক। নেক্সট বলেছে দেখো বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হবে। বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হবে। আমাদের বিচলন বেগের ফর্মুলা কি ড্রিফট ভেলোসিটি, ভিডি ইজ ইকাল টু হাফ, ভিডির ফর্মুলা যদি আমরা লিখি, দেখো আমরা কারেন্ট ডেন্সিটি বা কারেন্ট দিয়ে কি শিখেছি, আই ইজ ইকাল টু NE/AVD। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি ভিডি ইজ ইকাল টু I/,
NEA। আইটাকে আবার লেখা যায় কি V/R, আই হচ্ছে V/R। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি VD = V/NE, আর এর বদলে আমরা লিখতে পারি ρL/A, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে দেখো আমাদের VD আর বিভব প্রভেদ এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ বিভব প্রভেদ বাড়লে অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি সেটাও বাড়বে, কিন্তু এখানে বলছে বিভব প্রভেদ দ্বিগুণ হলে বিচলন বেগ অর্ধেক হবে, এটা সম্ভব নয়। এই রিলেশন অনুযায়ী বিভব প্রভেদ যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের বিচলন বেগও বাড়বে, অর্থাৎ বিভব প্রভেদ দ্বিগুণ হলে বিচলন বেগও দ্বিগুণ হবে। তাহলে অপশন 2 হচ্ছে ফলস, এটা সঠিক নয়। এবার বিবৃতি 3 কি বলছে দেখো, প্রস্থচ্ছেদ দ্বিগুণ হলে প্রবাহ ঘনত্ব কমে যাবে। মনে রাখতে হবে প্রস্থচ্ছেদ তার সাথে কিন্তু প্রবাহ ঘনত্বের কোনো সম্পর্ক নেই, কারণ জে ইকুয়াল টু কী হয় দেখো সিগমা ই, আর ই মানে কি ভোল্টেজ বাই লেন্থ। তাহলে এখানে জে এর সাথে কিন্তু প্রবাহ ঘনত্বের সাথে এরিয়া অফ ক্রস সেকশনের কোনো সম্পর্ক নেই, ফলে এখানে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে প্রবাহ ঘনত্ব অপরিবর্তিত থাকবে, কখনই প্রবাহ ঘনত্ব কমে যাবে না। তার মানে 3এরটাও কিন্তু ফলস। তাহলে একমাত্র সঠিক হচ্ছে কে, বিবৃতি 1। তাহলে অপশান বি হলো কারেক্ট, যে বিবৃতি 1 হচ্ছে সঠিক। এবার চলে এসো 5 নম্বর কোশ্চেনে। কি বলছে, যে ধরা যাক এল দৈর্ঘ্যের একটি তারের রোধ আর, তারটিকে ততক্ষণ টানা হলো যতক্ষণ না তার দৈর্ঘ্য পূর্বের x গুণ হয়। তাহলে এবার দেখো আমি ধরে নিচ্ছি প্রথমে তারটার দৈর্ঘ্য ছিল এল, তারপর তার প্রস্থচ্ছেদ ধরে নাও ক্যাপিটাল এ। তাহলে প্রথমে যে রোধটা দিয়েছে সেটা রোধ হবে আর ইকুয়াল টু ρL/A। এবার যখন আমি দৈর্ঘ্যকে x গুণ করলাম, তাহলে মনে রাখতে হবে দৈর্ঘ্য যদি x গুণ হয় তাহলে প্রস্থচ্ছেদ হয়ে যাবে 1/x টাইমস। তার মানে ফাইনাল রেজিস্ট্যান্সটা আমাদের লিখতে হবে ρ × XL, আর এরিয়া অফ ক্রস সেকশনটা হবে A/x। তাহলে হয়ে গেল x² ρL/A। ρL/A মানেই ক্যাপিটাল আর, 1 নম্বর ইকুয়েশন অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি r' = x² r, r' = x² r। তার মানে অপশন এ হলো সঠিক। বোঝা গেল? এবার চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 6। বলছে দেখো অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র, অর্থাৎ মানে অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। অ্যাম্পিয়ার বর্তনী সূত্রের সাহায্যে একটা আদর্শ সলিনয়েড মানে একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে অক্ষে চুম্বক ক্ষেত্র প্রাবল্যর সাথে ব্যাসার্ধের। মনে রাখতে হবে একটা সলিনয়েডের অক্ষের ওপর চুম্বক ক্ষেত্রের ফর্মুলা μ0 Ni/L। তার মানে দেখো এখানে কিন্তু কোথাও ব্যাসার্ধ নেই, তার মানে আমাদের চুম্বক ক্ষেত্র সলিনয়েডের অক্ষের ওপর চুম্বক ক্ষেত্র ব্যাসার্ধের ওপর নির্ভর করে না, অর্থাৎ বি আর নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট অফ আর। বি হচ্ছে আর নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট অফ আর, আর এর ওপর বি নির্ভর করে না, অর্থাৎ অপশন ডি হবে সঠিক। এবার 7 নম্বর প্রশ্ন বলছে একটি ভোল্টমিটারের রোধ 300 ওহম, যন্ত্রটি 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। তাহলে এইখান থেকে আমরা কিন্তু ওর ম্যাক্সিমাম কারেন্টটা বের করতে পারি। তাহলে ভোল্টমিটারের মধ্যে যে ম্যাক্সিমাম কারেন্ট আমি যদি আইজি দিয়ে লিখি সেটা হবে কি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ দিয়েছে দেখো 150 ভোল্ট, আর রেজিস্ট্যান্স কত 300। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো হাফ অ্যাম্পিয়ার। এবার বলছে এই ভোল্টমিটারটাকে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে পারবে এরকম একটা অ্যামিটারে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে, আমরা জানি অ্যামিটার বানাতে গেলে প্যারালাল কম্বিনেশনে একটা রেজিস্ট্যান্স লাগাতে হয়। অ্যামিটার বানানোর নিয়ম হচ্ছে উই হ্যাভ টু কানেক্ট এ রেজিস্ট্যান্স ইন প্যারালাল কম্বিনেশন উইথ দ্য গিভেন ভোল্টমিটার। তাহলে সেই প্যারালাল কম্বিনেশনে যে রেজিস্ট্যান্সটা আমরা ইউজ করব
সেই রেজিস্ট্যান্সটার ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে এই হচ্ছে ধরো আমাদের ভোল্টমিটারটা ছিল, তার সাথে প্যারালালে আমি একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি সে স্মল আর, তাহলেই আমার ভোল্টমিটারটা এখন কনভার্ট হয়ে যাবে কিসে, অ্যামিটারে, যেটা মেজার করবে আই কারেন্ট হুইচ ইজ 8 অ্যাম্পিয়ার। তাহলে এই স্মল আর এর ভ্যালু কত হবে, সেটা হচ্ছে আর বাই আই বাই আইজি -1। তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 300, আই হচ্ছে 8, আইজির ভ্যালু হাফ -1, তাহলে 300/15, তাহলে হয়ে গেল 20 ওহম। তাহলে আমাকে 20 ওহমের একটা রেজিস্ট্যান্সকে লাগাতে হবে কিসে, প্যারালালে, মানে অপশান এ হবে কারেক্ট, অপশান এ হলো কারেক্ট। ঠিক আছে, এবার চলে আসছি আমরা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটা ডায়াগ্রাম তোমাকে এঁকে দিয়েছে, ডায়াগ্রামটার মধ্যে কারেন্ট কোন দিকে যাচ্ছে সেটাও দেখানো আছে। এবার তোমাকে বের করতে হবে কি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার। তাহলে এটা তো একটা সেমি সার্কুলার পার্ট, এই স্ট্রেট লাইন পোর্শনগুলোর জন্য কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না, এটা আমরা সকলেই জানি, বায়ার্ট-সাভার্ট লয়ে আমরা পড়েছি। তাহলে আমাকে বার করতে হবে এই সেমি সার্কুলার পোর্শনটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে। আমরা তো প্রত্যেকেই জানি যে সেমি সার্কুলার পার্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হয় μ0I/4a, এ হচ্ছে রেডিয়াস। তাহলে অপশান ডি, এটা একদম ডাইরেক্ট কোশ্চেন, ফর্মুলা জানা থাকলে তুমি অনায়াসে লিখতে পারবে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 9, বলছে কোনো এক স্থানে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ, অর্থাৎ ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড ইজ টুয়াইস দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। এবার তোকে ডিপ, বিনতি কোণ মানে অ্যাঙ্গেল অফ ডিপ বের করতে হবে। তাহলে বিনতি কোণের ফর্মুলা কি, tan থিটা ইজ ইকাল টু BV/BH। তাহলে বিভি হচ্ছে 2BH, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট ক্যান্সেল হয়ে গেল, 2 থাকলো, সো tan থিটা ইজ ইকাল টু 2, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। এবার আসছি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দেখো, 1 মিটার বাহু আর 1 ওহম রোধের একটা বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা চুম্বক ক্ষেত্রে রাখা আছে। তাহলে বি দিয়ে দিল তোমাকে 0.5 টেসলা, 1 মিটার বাহু বিশিষ্ট, তাহলে এরিয়া অফ দ্য কয়েল 1 স্কোয়ার, দ্যাট ইজ 1 মিটার স্কোয়ার। তোকে বার করতে বলেছে ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে ফ্লাক্সের ফর্মুলা B.A, অ্যাকর্ডিং টু কোশ্চেন BA cos 0 ডিগ্রি, তাহলে B ইন্টু A, B হচ্ছে 0.5, এরিয়া 1, সো 0.5 ওয়েবার। তাহলে অপশন এ, অপশন এ ইজ কারেক্ট। 11, কোনো তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কোনটা সঠিক, তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কোনটা সঠিক। আমরা জানি যে তিরস্চুম্বক মানে ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে মিউ ইজ ইকাল টু কি হয়, B/H, আর এখানে মিউ হয় <1, তার মানে B/H <1, তাহলে B<H, তার মানে অপশন বি ইজ কারেক্ট। 12 আমাদের খুব কড়া কোশ্চেন, একদম কমন একটা জিনিস দিয়েছে দেখো। 12 বলেছে একটা ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক এম, ধরো এটা হচ্ছে একটা ইস্পাতের তার, তার লেন্থ হচ্ছে এল, দুটো এন্ডে দুটো পোল আছে, সাপোজ এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এদের প্রত্যেকের পোল স্ট্রেংথ ধরে নেওয়া যাক স্মল কিউ করে পোল স্ট্রেংথ আছে নর্থ আর সাউথ পোলের। তাহলে ডাইপোল মোমেন্ট তাহলে কত হচ্ছে, এম চৌম্বক ভ্রামক পোল স্ট্রেংথ ইন্টু লেন্থ। এবার তোমায় বলেছে এই তারটাকে তুমি একটা সেমি সার্কেলের ফর্মে বাঁকিয়ে দিয়েছো, তাহলে যেই তুমি সেমি সার্কেলের ফর্মে বাঁকিয়ে দেবে, এখন দেখো দুটো পোলের মধ্যে ডিস্টেন্স হয়ে যাবে ডায়ামিটারের সমান। এবার প্রশ্ন, ডায়ামিটারটা কত। সেমি সার্কেলের ক্ষেত্রে যে লেন্থ অফ দ্য ওয়্যার, সেমি সার্কেলের ক্ষেত্রে মনে রাখতে হবে লেন্থ অফ দ্য ওয়্যার ইকুয়াল টু সার্কামফিয়ারেন্স,
মানে পাই ডি বাই টু। তাহলে এখান থেকে ডায়ামিটারটা আমরা পেয়ে গেলাম, দেখো 12 বাই পাই। সো দ্য ডাইপোল মোমেন্ট আমি যদি এম ড্যাশ ধরি, দ্যাট ইজ কি পোল স্ট্রেংথ ইন্টু ডি। সো কিউ ইন্টু 12 বাই পাই, কিউ ইন্টু এল মানে ক্যাপিটাল এম, সো 2m বাই পাই ইজ দ্য রাইট অ্যান্সার। 2m বাই পাই মানে হচ্ছে দেখো অপশান বি, 2m বাই পাই অপশান বি। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল এফ। তো ধরো এই দুটো তার আছে, একটা তারে সাপোজ কারেন্ট আছে I1, আরেকটা তারে কারেন্ট আছে I2। এদের মধ্যে যে ফোর্স কাজ করছে সেই ফোর্সের ফর্মুলাটা তোমায় বলে দিয়েছে। তাহলে আমরা জানি ফোর্সের ফর্মুলা কি হয়, এফ হচ্ছে ফোর্স, যেটাকে আমরা লিখতে পারি মিউ নট বাই 4 পাই 2 I1 I2 বাই আর। এবার কি বলেছে যে প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ আর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলো। তার মানে এই যে দুটো তার ছিল, এই দুটো তারে প্রবাহ দ্বিগুণ করা হলো। তার মানে I1টা হয়ে গেল 2I1, I2 হয়ে গেল 2I2। আর এদের মধ্যে যে ডিস্টেন্সটা যেটা আর ধরেছিলাম, সেই ডিস্টেন্স এখন হয়ে গেল 3R। এই ডিস্টেন্সটা করে দিয়েছে 3R। এবার বলছে ফোর্স কত হবে। তাহলে আমি ফোর্সটাকে এফ ড্যাশ ধরি, তাহলে কি মিউ নট বাই 4 পাই 2 ইন্টু 2I1 2I2, আর ডিস্টেন্সটা হচ্ছে 3R। ডিস্টেন্স হয়ে গেছে 3R। তাহলে এবার এটাকে হিসেব করলে দেখো কত আসছে, 2 2 যা 4, 4, তাহলে 4/3 এভাবে লেখা যায়, 4/3 মিউ নট বাই 4 পাই 2I1 I2 বাই আর। এবার দেখো মিউ নট বাই 4 পাই 2I1 I2 বাই মানে তোমার এফ, যেটা ইনিশিয়াল ফোর্স ছিল। তাহলে এটা লেখা যাবে 4F/3, 4F/3। তার মানে অপশান বি হচ্ছে রাইট, 4F/3। এবার আসছি কোশ্চেন নাম্বার 14। কি বলছে দেখো, দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত 1:2, তাদের চৌম্বক ভ্রামকের অনুপাত 1:2। তাহলে এদের তড়িৎ প্রবাহের অনুপাত কত। তাহলে আমরা জানি দেখো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট P ইজিক্যাল টু IA, বা আমরা বলতে পারি পাই ইন্টু IR²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডাইপোল মোমেন্টের রেশিও P1/P2 ইজিক্যাল টু I1/I2 ইন্টু R1² বাই R2²। এবার ডাইপোল মোমেন্টের রেশিও আমাদের দেখো বলে দিয়েছে চুম্বক ভ্রামকের অনুপাত 1:2। তাহলে এটা হয়ে গেল 1/2। I1/I2 আমি বের করতে চাই। রেডিয়াসের রেশিওটাও 1:2, কিন্তু রেডিয়াসটা স্কোয়ারে আছে, তাহলে এটা 1/4 হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে দেখো আমি পেয়ে গেলাম I1/I2 ইজিক্যাল টু 2/1। তাহলে আমাদের রিকোয়ার্ড রেশিও I1:I2 হয়ে যাবে 2:1। তাহলে অপশান বি হলো কারেক্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15। বলছে কোনো একটা হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থার পরিবর্তন কখন হবে। তো একটা হুইস্টন ব্রিজের মানে কি হয় দেখো, এটা হচ্ছে হুইস্টন ব্রিজ, 4টে রেজিস্ট্যান্স থাকে P, এখানে একটা থাকে Q, এখানে থাকে R, আর এটা S। এখানে আমরা গ্যালভানোমিটার লাগাই, আর এখানে ধরো ব্যাটারি আছে। তো যখন ব্যালেন্স কন্ডিশন হয়, সাম্য অবস্থায় অ্যাট ব্যালেন্স কন্ডিশন আমরা কি জানি, P/Q ইজিক্যাল টু হতে হয় R/S। তাহলে বলছে কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে। তাহলে PQ/RS এর মধ্যে যদি ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলেই কিন্তু ব্যালেন্স কন্ডিশনটা আমাদের পরিবর্তিত হতে পারে। তাহলে এখানে অপশান এ হবে কারেক্ট, যে বাহুর রোধগুলো যদি পরিবর্তিত হয়। এই ব্যাটারি আর গ্যালভানোমিটারের স্থান চেঞ্জ করলে ব্যালেন্স কন্ডিশন পাল্টায় না। P
পি বাই কিউ আর বাই জেস, তাহলে পি কিউ আর এস এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলেই একমাত্র ব্যালেন্স কন্ডিশনটা চেঞ্জ হতে পারে। 16 বলছে নিচের চিত্রে একটি তড়িৎ ক্ষেত্রের বলরেখা দেখানো আছে, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব থেকে বেশি হবে। দেখো আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ডিপেন্ড করে হচ্ছে প্রবাহ ঘনত্বের ওপর, যে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু ইউনিট এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত বলরেখার সংখ্যা যত বেশি হবে সেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি হবে। তাহলে এখানে যে এ বি সি ডি যে বিন্দুগুলো দেখানো আছে, যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখো এই এ বিন্দুতে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স এ বিন্দুর চারিদিকে সবচেয়ে বেশি পাবো। এ বি সি ডি চারটে পয়েন্ট দিয়ে যদি আমরা একটা ইউনিট এরিয়া কনসিডার করি তাহলে এ বিন্দুর চারিপাশে যে একক ক্ষেত্রফল তার মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা সবচেয়ে বেশি হবে। তার মানে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা সবচেয়ে বেশি পাবো। সো অপশন এ ইজ কারেক্ট। 17 কি বলেছে দেখো, বায়ু মাধ্যমে থাকা দুটি আধান পরস্পর থেকে 0.12 মিটার দূরে আছে, একটি আধানের মান অপরটির 4 গুণ। তার মানে ধরো এইটা একটা আধান আছে স্মল কিউ, এই একটা আধান আছে 4 কিউ, এই দুটো আধানের মাঝের ডিস্টেন্সটা বলে দিয়েছে 0.18 মিটার। এবার বলছে এদের সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে। আমি ধরে নিচ্ছি এই ছোট আধানটা থেকে, কিউ আধান থেকে এক্স দূরত্বে আমার প্রাবল্যের মান 0 হবে। তাহলে এক্স দূরত্বে যদি পি বিন্দুতে প্রাবল্য 0 হয় তাহলে আমরা বলতে পারি কি এ বিন্দুতে যে আধান আছে কিউ তার জন্য যে প্রাবল্য আর 4 কিউ আধানের জন্য যে প্রাবল্য আমরা পাবো পি বিন্দুতে তারা পরস্পর সমান এবং বিপরীতমুখী হবে। তাহলেই সেখানে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি 0 আসবে। তার মানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা এরকম হবে কি 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার, আবার এইদিকে 1/4πε0 4 কিউ বাই 0.18 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো যদি আমরা একটু সলভ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি 1/x ইকুয়াল টু 2/0.18 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.18 মাইনাস এক্স ইকুয়াল টু 2x। তাহলে সলভ করলে এক্স হয়ে যাচ্ছে 0.06। তার মানে স্মল কিউ যে আধানটা অর্থাৎ যেটা ক্ষুদ্র আধান সেখান থেকে 0.06 মিটার দূরে আধানদ্বয়ের যে সংযোজক সরল রেখা তার মধ্যবর্তী স্থানে আমরা দেখব প্রাবল্য 0 হবে। তার মানে এটা অপশান বিটা হবে উত্তর। দেখো অপশান বি, যে দুটি মধ্যবর্তী স্থানে ক্ষুদ্রতম আধান থেকে 0.06 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হবে। 18 কি বলেছে, একটা তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে প্রাবল্য ই। তাই ধরো এটা একটা তড়িৎ দ্বিমেরু, এটা মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান, এ বি একটা তড়িৎ দ্বিমেরু, এর অক্ষের ওপর আর দূরত্বে এইখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ই। ঠিক আছে, এবার কি বলছে যে আমরা তড়িৎ দ্বিমেরুটাকে উলম্ব অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিলাম। তার মানে কিরকম হলো ব্যাপারটা, এবার আমরা তড়িৎ দ্বিমেরুটাকে এইভাবে রাখছি, উলম্ব অক্ষের সাপেক্ষে আমরা এটাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার এবার পি বিন্দুটা যেখানে আমরা প্রাবল্য বের করেছিলাম। তাহলে আগে দেখো পি বিন্দুটা ছিল প্রান্তমুখী অবস্থানে, এখন কিন্তু পি বিন্দুর পজিশনটা হয়ে গেল প্রস্থমুখী অবস্থান, মানে ব্রড সাইড অন পজিশন। তাহলে এখানে দেখো আমরা যদি ধরে নিই যে এখানে আমার প্রাবল্য তাহলে কত হবে, আমরা জানি যে ব্রড সাইড অন পজিশনের প্রাবল্য কি হয়, ডাইপোল মোমেন্টের সাথে প্যারালাল কিন্তু ওর অপোজিট ডিরেকশনে হয়। তার মানে এখানে প্রাবল্যটা এই দিকে পাবো, আমরা ধরলাম কত ই ড্যাশ। এবার দেখো আমরা কি শিখেছি যে এই যে ই এর ফর্মুলা কি হয়, 1/4πε0 2p/r কিউব
পি হচ্ছে স্মল পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, আর ই ড্যাশ তাহলে হবে 1/4πε0 p/r3। তার মানে আমরা দুটোকে যদি রেশিও করি ই বাই ই ড্যাশ, তাহলে দেখো আমাদের রেশিও আসবে কত 2, তাহলে ই ড্যাশের ভ্যালু হবে e/2, e/2 মানে অপশান সি হচ্ছে কারেক্ট। তাহলে প্রথমে ছিল হচ্ছে ওটা এন্ড অন পজিশনে, যেই আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম তাহলে ওই পয়েন্টটা যেখানে আমরা প্রথমে প্রাবল্য বের করেছিলাম সেটাই হয়ে গেল এবার ব্রড সাইড অন পজিশন। তাহলে আমরা এমনিতেই জানি যে ব্রড সাইড অন পজিশনের প্রাবল্য অর্ধেক হয়ে যায় অ্যাক্সিয়াল পজিশনের রেসপেক্টে। তাহলে প্রান্তমুখী অবস্থানে প্রাবল্য ই হলে প্রস্থমুখী অবস্থানে প্রাবল্য হবে e/2। 19 কি বলেছে, যে ধরা যাক একটা ধনাত্মক আধানে আহিত কোনো পাতলা পাতের তলমাত্রিক ঘনত্ব সিগমা, একটা প্লেট দেওয়া আছে যার চার্জ ডেনসিটি সিগমা, তোমাকে ওই প্লেটের কাছাকাছি আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য লিখতে হবে। তো আমরা জানি পাতলা প্লেটের জন্য প্রাবল্য ই ইজিক্যাল টু কী হয়, σ/ε0। তাহলে এখানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড দূরত্বের সাথে নির্ভরশীল নয়। তার মানে দূরত্বের সাপেক্ষে যদি আমরা ই এর গ্রাফ ড্র করি, ই ভার্সেস আর, যেহেতু ই আর এর ইন্ডিপেন্ডেন্ট, ই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর, তাহলে গ্রাফটা হবে প্যারালাল উইথ এক্স অ্যাক্সিস। তাহলে অপশান ডি হবে কারেক্ট। এবার দেখো আমরা আসছি 20 মার্কস, 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন। এখানে 1, 2, 5 তিনটে ক্যাপাসিটার দেওয়া আছে, তারা কিসে আছে, সিরিজে, আর তাদেরকে লাগানো আছে 10 ভোল্টের একটা সোর্সের সাথে। বলছে 2 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে। তাহলে প্রথম কথা হচ্ছে, দেখো আমাদের সার্কিটটা কি বলেছে, এটা একটা ক্যাপাসিটার, ধরো এটা C1 যেটা 1 মাইক্রোফ্যারাড আছে, এটা আরেকটা ক্যাপাসিটার ধরো C2 যেটা আছে 2 মাইক্রোফ্যারাড, এটা আরেকটা ক্যাপাসিটার C3 যেটা আছে 5 মাইক্রোফ্যারাড। এদের সঙ্গে আমরা কত ভোল্ট ব্যাটারি নিয়েছি, 10 ভোল্টের একটা ব্যাটারি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করা। তাহলে CS ইকুয়াল টু কী হবে, 1/1/C1 প্লাস 1/C2 1/C3। তাহলে এটার ইকুইভ্যালেন্ট আমাদের দেখো করলে কত আসছে, 10 চলে গেল উপরে, নিচে হচ্ছে এখানে, তাহলে 10 17, এটা হয়ে গেল 17, তাহলে 10/17 মাইক্রোফ্যারাড, এটা হলো আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তাহলে সিরিজে প্রত্যেকের মধ্যে আমরা জানি সেম চার্জ স্টোর হয়, প্রত্যেকের মধ্যে সমপরিমাণ আধান যায়। তাহলে এবার কিউর ভ্যালুটা কত, তাহলে কিউ ইকুয়াল টু CS ইন্টু ভি। তাহলে CS হচ্ছে 10/17 আর ভোল্টেজ হচ্ছে 10, তাহলে 100/17, 100/17 হচ্ছে আমার চার্জ, এত মাইক্রোকুলম। এবার আমাকে বলেছে C2-র অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস C2 যদি আমি ভি ড্যাশ ধরি তাহলে কত হবে, Q/C2। তাহলে কিউ হচ্ছে 100/17 আর C2-র ভ্যালু হচ্ছে 2, তার মানে কত হলো 50/17 ভোল্ট, 50/17 ভোল্ট। দ্যাট মিনস অপশন সি, দ্যাট মিনস অপশন সি। 21, এটা তো আমাদের একদম জানা কোশ্চেন, এটা আমরা সকলেই জানি। এটা বলছে যে পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত বের করতে হবে। তাহলে পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত যদি তোমাকে বের করতে হয় তাহলে কি করবে, আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলা কি, আমরা জানি ইনডিউসড ইএমএফ ই ইজিক্যাল টু কি হয়, mdI/dt, ই ইজিক্যাল টু mdI/dt। তো ওখান থেকে আমরা পেয়ে যাব, দেখো ইনডিউসড ইএমএফ তার মড ভ্যালুতে যদি লিখি কত হয়, mdI/dt। তাহলে m ইজিক্যাল টু কি হচ্ছে, মড অফ ইএমএফ বাই dI/dt। এবার এখান থেকে যদি আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করি
তাহলেই দেখো আমাদের অ্যান্সার চলে আসবে। এখান থেকে যদি এই প্রথমে আগে পোটেনশিয়ালের ডাইমেনশনাল ফর্মুলা বসাবে, তারপর ডিআই ডিটি মানে কারেন্ট আর ডিটি মানে টাইমের ডাইমেনশনাল বসাবে পরে দেখো আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2। তাহলে ফার্স্টে এখানে ইনডিউসড ইএমএফ বা ভোল্ট তার ডাইমেনশনাল ফর্মুলাটা বসাবে, ডিআই হচ্ছে কারেন্ট আর ডিটি হচ্ছে ইন্টারভ্যাল অফ টাইম। তাহলে এদের প্রত্যেকের ডাইমেনশনাল ফর্মুলা বসালে তোমার অ্যান্সার চলে আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2। এটা হলো 21। তবে এখনো পর্যন্ত যতগুলো কোশ্চেন আমরা ডিসকাস করলাম কোনোটাই কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন ছিল না। এগুলো মোরলেস সবাই তোমরা বইতে পড়েছো, ক্লাসে করেছো, প্রায় সবকটাই আমি ক্লাসে করিয়েছি। তো সেক্ষেত্রে তোমাদের এগুলো কিন্তু একদম কমন কোশ্চেন। একটু মাথা ঠান্ডা রেখে ধীর স্থিরভাবে ক্যালকুলেশন করলেই একদম সব অঙ্ক হবে, কোনোটাই লেন্দি অঙ্ক নয়। সবই দেখো 1-2 লাইন 3 লাইনে অঙ্কগুলো হচ্ছে। নেক্সট 22 বলেছে পরবর্তী প্রবাহের এসির তুলনায় সমপ্রবাহ ডিসি কম বিপজ্জনক। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। আমরা জানি এসি ইজ মোর ডেঞ্জারাস দ্যান ডিসি। এসি ইজ মোর ডেঞ্জারাস দ্যান ডিসি মানে পরিবর্তী প্রবাহ সমপ্রবাহের থেকে অনেক বেশি বিপজ্জনক। তাহলে এখানে বলেছে এসির তুলনায় ডিসি কম বিপজ্জনক, তাহলে সঠিক বলেছে। বিবৃতি 1টা সঠিক। আর বিবৃতি 2 যেটা বলছে যে পরিবর্তী প্রবাহ মাত্রা এসির আরএমএস মান শীর্ষ মানের 70.7%, এটা ঠিকই আছে। তোমরা জানো যে আই আরএমএস এর ভ্যালু কত হয়, I0/√2। তাহলে আই আরএমএস বাই I0 করলে আসে 1/√2। এটাকে যদি পার্সেন্টে কনভার্ট করো তাহলে এটা ফ্র্যাকশানে নিলে হয় 0.707, তাহলে পার্সেন্ট নিলে হবে 70.7%। তাহলে বিবৃতি 2ও সঠিক। তাহলে অপশান সি কারেক্ট। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক। এবার আসছি আমরা 23, কোশ্চেন নাম্বার 23। কি বলছে, শূন্য মাধ্যমে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষের দিকে যাচ্ছে। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা যাচ্ছে এক্স অক্ষের দিকে, তার মানে ভেলোসিটির ডিরেকশন হচ্ছে আই ক্যাপ অ্যালং এক্স অ্যাক্সিস। এবার ম্যাগনেটিক ফিল্ডটা তোমাকে বলে দিয়েছে, কত বলেছে ম্যাগনেটিক ফিল্ডটা দেখ, বি ইজ ইকাল টু 2.4 × 10⁻⁸ কে ক্যাপ। তোকে বার করতে বলেছে, টেসলা ইউনিটে দেওয়া আছে, তোকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা কি পড়েছিলাম দেখ, ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সি ইজ ইকাল টু E/B। তাহলে সি এর ভ্যালু কত হয়, ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শূন্য মাধ্যমে 3 × 10⁸ ইজ ইকাল টু ই কত বলেছে দেখো, ই বার করতে হবে। আর ম্যাগনেটিক ফিল্ড আছে 2.4 × 10⁻⁸। তাহলে ই এর ভ্যালু কত হলো 7.2 ভোল্ট পার মিটার। এবার ভেক্টর ফর্মে যখন লিখব, যেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কে ক্যাপ মানে জেড অ্যাক্সিসে আছে, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রপাগেট করছে কোথায়, এক্স অ্যাক্সিসে, তাহলে ই এর ডিরেকশনটা অবশ্যই হবে তাহলে জে ক্যাপ। তাহলে 7.2 জে ক্যাপ, কারণ আমরা জানি ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশনটা সবসময় E×B এর দিকে হয়। E×B করলে যে ডিরেকশন আমরা পাই সেটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশনের ডিরেকশন। তাহলে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রপাগেট করছে অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে J×K করলে আই ক্যাপ হয়, J×K করলে আই ক্যাপ হয়। তাহলে কে ক্যাপ যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে জে ক্যাপ। তাহলে 7.2 জে ক্যাপ মানে অপশান এ হলো রাইট। স্তম্ভ ম্যাচিং, এটা তোমাদের পড়ানোর সময় বারবার বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে স্পেকট্রামগুলো, সেই স্পেকট্রামগুলোকে তোমরা পরপর একদম মুখস্থ রাখবে, যাতে আমরা ইলেকট্রোম্যাগনেটিকের যে স্পেকট্রামগুলো তাদেরকে আমরা ওয়েভলেন্থের বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আমরা সাজাতে পারি। তাহলে এখানে দেখো অবলোহিত তরঙ্গের সাথে তার ওয়েভলেন্থের রেঞ্জ হচ্ছে কত হয়, অবলোহিত তরঙ্গের ওয়েভলেন্থের রেঞ্জ হচ্ছে হয় একেরটা হবে সি,
একেরটা হচ্ছে সি। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ হচ্ছে 10⁻², মানে এ। এক্স রে হচ্ছে 10⁻৯, মানে ডি। আর রেডিও ওয়েভ হচ্ছে সবচেয়ে বড় হয়, তাহলে এটা বি, 10⁻3। তাহলে সি এ ডি বি, দেখো অপশান ডি হলো কারেক্ট, অপশান ডি কারেক্ট। এটা সিম্পল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে চ্যাপ্টারটা, সেখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে রয়েছে, তার ওয়েভলেন্থগুলো তোমাদের পরপর লিখে দেওয়া আছে, সেগুলো একটু মেমোরিতে রাখলেই এটা তোমরা করতে পারবে। 25 বলছে তড়িৎ ভেদ্যতা ε0/2 আর চৌম্বক ভেদ্যতা 2ε0 হলে তড়িৎ চুম্বকীয় বিকিরণের বেগ, তাহলে ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার ফর্মুলা হচ্ছে 1/√μ∈। এখানে দেখো মিউর ভ্যালু কত বলেছে তোমায়, 2μ0, আর ε0 ভ্যালু বলেছে ε0/2, তাহলে 2টা ক্যান্সেল হবে, 1/√μ0 ε0, 1/√μ0 ε0, মানে অপশান সি হবে কারেক্ট। 26 এটা একটু ভালো অঙ্ক, এতগুলো ওখানে যা যা অঙ্ক দিয়েছে পুরো পুরো কোশ্চেন পেপারে, এটা একটু ইন্টেলিজেন্ট, একটু বুদ্ধির অঙ্ক। দেখো এখানে তোমাকে যে সার্কিটটা এখানে দিয়েছে, বলেছে এর এ আর বিতে তুল্য ধারকত্ব বের করতে হবে। এখানে তুমি যেটা প্রথমে মাথায় রাখো, দেখো এখানে এ পয়েন্টে আমি ধরে নিচ্ছি ভোল্টেজ V1 আর বি পয়েন্টে V2। তাহলে বিতে যদি V2 হয়, তাহলে বিতে যদি ভোল্টেজ V2 হয়, তাহলে দেখো দেখো বিতে যদি ভোল্টেজ V2 হয়, তাহলে এই যে জাংশনগুলো এগুলো কিন্তু সব V2 ভোল্টেজেই আছে, কারণ এরা সবাই বি এর সাথে কানেক্টেড। এখানেও V2, আবার এখানে দেখো এটা শর্ট করা আছে, তাহলে শর্ট সার্কিট জন্য এটাও V2ই হবে। তার মানে এই যে 5 ওহম রেজিস্ট্যান্সটা আছে, যেটা মাথায় রাখতে হবে, এখানে এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ দেখো 5 ওহমের দুটো এন্ডেই কিন্তু ভোল্টেজ সেম V2, ফলে এই 5 ওহমটা কিন্তু এখানে সার্কিটে কোনো কাজ করছে না। এই 5 ওহমকে এখান থেকে এলিমিনেট করতে হবে। তাহলে 5 ওহমকে যদি এলিমিনেট করো, দেখো এখানে V2 হলে এখানেও V2, তাহলে এই যে 2 ওহমগুলো এগুলো প্যারালালে চলে আসবে। তার মানে সার্কিটটাকে যদি আমরা একটু রিড্র করি, তাহলে কী হবে, দেখো এই আমি উপরের 2 ওহমটাকে আঁকছি, আর এই নিচের 2 ওহমটা যেটা আছে সেটা এর সাথে প্যারালালে আঁকবে, এই হয়ে গেল আরেকটা 2 ওহম। এইবার দেখো পাশের 2 ওহমটাকে আঁকবো, হলো, এটাই কিন্তু চলে গেছে এ প্রান্তে, এই হচ্ছে এ, মানে V1 যেটাকে ধরেছি। এবার দেখো 3 ওহম, একটা 3 ওহম আছে দেখো V2 আর V1 এর মধ্যে, তাহলে এটা V1, ধরো এইখানে ধরছি বি প্রান্ত V2, তাহলে এইখানে আমি 3 ওহম আরেকটা পাচ্ছি। আবার আরেকটা 3 ওহম আছে, সেটাও V1 V2-র মধ্যে। তাহলে এই হলো সার্কিটটাকে সিম্পলিফাই করলে এই দাঁড়াবে। তো এবার দেখো বুঝতেই পারছো, এই যে দুটো 2 ওহম আছে এদের ইকুইভ্যালেন্ট কত হবে, 1 ওহম। এইখানকার 1 ওহমের সাথে পাশের 2 ওহম, এটা সিরিজে আছে, তাহলে হয়ে গেল 3 ওহম। তাহলে ফাইনাল সার্কিটটা যেটা দাঁড়ালো, 3খানা 3 ওহম তারা চলে আসলো কিসে, প্যারালালে। 3টে 3 ওহমের রেজিস্ট্যান্স চলে আসলো কিসে, প্যারালালে। তার মানে এখানে ফাইনালি যদি এবার আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, তাহলে অ্যান্সার হবে 3/3, দ্যাট ইজ 1 ওহম। 3/3 মানে 1 ওহম, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 27 এটা পোটেনশিওমিটারের অঙ্ক। এখানে বলছে একটা পোটেনশিওমিটার আছে, তার লেন্থ বলছে 100, তাহলে লেন্থ অফ দ্য পোটেনশিওমিটার কত, 100 সেন্টিমিটার। রেজিস্ট্যান্স অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার আর পি দিয়ে রিপ্রেজেন্ট করি, ধরো সেটা 10 ওহম। একটা ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স আর একটা 2 ভোল্টকে পোটেনশিওমিটার ওয়্যারের সাথে লাগানো হয়েছে। 10 মিলিভোল্ট তড়িৎচালক বলের একটা উৎসকে পোটেনশিওমিটারের তারের 40 সেমি দৈর্ঘ্যের সাথে ব্যালেন্স করেছে। নাল পয়েন্টের লেন্থ হচ্ছে কত, 40 সেমি। নাল পয়েন্ট হচ্ছে 40 সেমিতে। আর যে ব্যাটারিটাকে আমরা ব্যালেন্স করছি সেটা হচ্ছে 10 মিলিভোল্ট, মানে এখানে যেটা আননোন ইএমএফ থাকে আমাদের পোটেনশিওমিটারে,
সেই আননোন ইএমএফ এর জায়গায় যে ব্যাটারিটা লাগানো আছে দ্যাট ইজ 10 মিলিভোল্ট, মানে 10/1000 ভোল্ট। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল দেখো, আননোন ইএমএফ বের করার স্মল এল বাই ক্যাপিটাল এল, আই আর পি। তাহলে এখানে ই এর ভ্যালু কত, 10/1000, স্মল এল হচ্ছে 40, এল হচ্ছে 100, আই মানে কি কারেন্ট, কারেন্ট হচ্ছে কি দেখো আমাদের ইএমএফ এখানে 2 ভোল্ট আছে, তাহলে 2, আর টোটাল রেজিস্ট্যান্স দ্যাট ইজ হচ্ছে 10 ওহম প্লাস আর, আর আরপির ভ্যালু 10। তাহলে এখান থেকে এটা একটু সলভ করো, দেখো এখানে 0 0 কেটে যাবে, 100 100 কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, 10 প্লাস আর ইজিক্যাল টু হয়ে গেল 800, তাহলে আর হয়ে গেল 790 ওহম। তার মানে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, 790 ওহম। 28 কি বলছে দেখো, তোমার কাছে 18খানা সদৃশ্য তড়িৎ কোষ আছে, মানে আইডেন্টিক্যাল সেল আছে কটা, 18, যাদেরকে তুমি সাজাচ্ছ একটা মিক্স কম্বিনেশনে টু গেট ম্যাক্সিমাম কারেন্ট। দেখো বলা আছে সর্বোচ্চ প্রবাহের জন্য 6টা কোষকে শ্রেণী সমবায়ে লাগিয়েছ, আর 3খানা সারি, 3টে রো তৈরি করেছো। তাহলে বহিস্থ রোধ আর কোষের অভ্যন্তরীণ রোধের অনুপাত কত? আমরা জানি কন্ডিশন অফ ম্যাক্সিমাম কারেন্ট সেটা হচ্ছে মিক্স কম্বিনেশনে হয় এমআর ইজিক্যাল টু এন স্মল আর। কন্ডিশন অফ ম্যাক্সিমাম কারেন্ট এমআর ইজিক্যাল টু এন স্মল আর। এখানে এম হচ্ছে নাম্বার অফ রো, সারির সংখ্যা যেটা 3, এনটা হচ্ছে নাম্বার অফ সেল ইন ইচ রো, তাহলে প্রতিটি রোতে কটা ব্যাটারি আছে, 6টা। এবার আমাকে রেশিও বের করতে হবে ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর, সো ক্যাপিটাল আর বাই আর ইজিক্যাল টু হয়ে গেল 6/3, দ্যাট ইজ 2। তাহলে আমার রিকোয়ার্ড রেশিও হবে ক্যাপিটাল আর ইজ টু স্মল আর 2:1, 2:1, এটা হবে আমার রিকোয়ার্ড রেশিও। 29 এখানে দেখো একটা কারেন্টের সাথে ভোল্টেজের গ্রাফ আঁকা আছে ডিফারেন্ট টেম্পারেচারে, T1 T2 T3। এবার আমরা জানি যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের যে স্লোপ সেটা হচ্ছে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, মানে এই গ্রাফের আই ভার্সেস ভি গ্রাফের স্লোপ হচ্ছে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। তার মানে ট্যান থিটাকে আমরা স্লোপ লিখি, তাহলে ট্যান থিটা হয় 1/r। তার মানে যার আর এর ভ্যালু কম তার ট্যান থিটাটা বড়। তার মানে এখানে বুঝতেই পারছো T1 এর যদি রেজিস্ট্যান্স সবচেয়ে কম হবে, T2 রেজিস্ট্যান্স তার থেকে বেশি, T3 টেম্পারেচারের রেজিস্ট্যান্স আরও বেশি। তাহলে আমরা জানি যে রেজিস্ট্যান্স কী হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। তার মানে এখানে যেহেতু T3 টেম্পারেচারের রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি কারণ স্লোপ সবচেয়ে কম, তার মানে T3 গ্রেটার দেন হবে T2, গ্রেটার দেন হবে T1। তার মানে অপশন বি হবে কারেক্ট। 30 এখানে কি বলে দেখো, এ আর বি দুটো ব্যাটারি আছে। আমি ধরলাম এ ব্যাটারির ইএমএফ E1 যেটা দেওয়া আছে দেখো 3 ভোল্ট, আর এটার ইএমএফ E2 বলা আছে 2 ভোল্ট, আর এ ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.2 ওহম, আর বি ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.3 ওহম। এবার বলেছে এর ইকুইভ্যালেন্ট ইএমএফটা বের করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ বার করার ফর্মুলা কি দেখো, ইকুইভ্যালেন্ট ইএমএফ এর বার করার ফর্মুলা আমরা দেখো শিখেছিলাম কম্বিনেশন অফ সেল পড়ার সময়। কি ছিল, E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2। তাহলে E1টা এখানে দেখো কত আছে, 3, R2 0.3, E2 কত আছে 2, R1 0.2,
আর এটা 0.2 প্লাস 0.3, তাহলে হয়ে গেল 0.9 প্লাস 0.4 বাই 0.5, তাহলে 1.3 বাই 0.5 মানে 13/5, 2.6 ভোল্ট। ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে 2.6 ভোল্ট, দ্যাট ইজ অপশন ডি। 31, এটা ট্রান্সফরমারের অঙ্ক। ট্রান্সফরমারের ফর্মুলা তোমরা জানো যে ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস, তাই তো? ভিপি বাই ভিএস ইজ ইকাল টু এনপি বাই এনএস। এখানে দেখো তোমাকে বলেছে ট্রান্সফরমারে 500 পাক আছে প্রাইমারি কয়েলে, তার মানে এনপি এটা বলে দিয়েছে কত, 500। ইনপুট কয়েলে কারেন্ট আছে 4 অ্যাম্পিয়ার আর ইনপুট পাওয়ার 1 কিলোওয়াট, তাহলে পাওয়ারের ফর্মুলা কি, পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে পাওয়ার 1 কিলোওয়াট মানে 1000, ভোল্টেজ আমি জানি না, কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার, তাহলে দেখো আমি ইনপুট ভোল্টেজ পেয়ে গেলাম, কত হবে, 250 ভোল্ট। তাহলে এখানে ভিপি পেয়ে গেলি 250 ভোল্ট। ভিএস আমাকে বের করতে বলেছে, না ভিএসও দেওয়া আছে, দেখো সরি 500 ভোল্ট, ভিএস বলা আছে 500 ভোল্ট। এনপি 500, এনপি 500, তো তোকে এনএস বের করতে বলেছে, যে নাম্বার অফ টার্ন ইন সেকেন্ডারি কয়েল, তাহলে এনএস কত আসবে, 1000 মানে অপশন এ 1000। 32 বলছে একটা এসি বর্তনীর অর্ধচক্রে আরএমএস মান আর গড় মানের অনুপাত। দেখো আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট কি হয়, I0 বাই √2, আর অ্যাভারেজ ভ্যালু অফ দ্য কারেন্ট সেটা হচ্ছে 2I0 বাই পাই। তাহলে এবার এদের রেশিও করতে বলছে, তাহলে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু দুটোকে ডিভাইড করে দেখো, I0 কেটে যাবে, তাহলে হবে I0 বাই √2, আর এটা 2I0 বাই পাই, তাহলে হয়ে গেল I0 ক্যান্সেল, তাহলে পাই বাই 2√2, তার মানে অপশন ডি, অপশন ডি। 33 কি বলছে, একটা এলসিআর শ্রেণী বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত। এলসিআর শ্রেণী বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত, আমরা জানি সর্বোচ্চ প্রবাহ কখন হয়, রেজোনেন্স কন্ডিশনে, অনুনাদি অবস্থায়। তাহলে রেজোনেন্স কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি ছিল, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আর ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স যখন সমান হয়, এক্সএল ইকুয়াল টু এক্সসি হলে রেজোনেন্স কন্ডিশন হয়, অনুনাদি অবস্থা হয় এলসিআর সার্কিটের, আর এলসিআর সার্কিট রেজোনেন্স বা অনুনাদি অবস্থায় কারেন্ট হয় সবচেয়ে বেশি, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার, এক্সএল ইকুয়াল টু এক্সসি। 34 কি বলছে, দেখো একটা পরিবর্তী তড়িৎচালক বলের ইকুয়েশন দিয়েছে, ই ইকুয়াল টু 220 সাইন 100 পাই টি মাইনাস পাই বাই 15 ভোল্ট। তোকে বার করতে হবে আরএমএস মান আর ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে পিক ভ্যালু অফ দ্য ইএমএফ কত, 220 ভোল্ট। দেন আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ ইজ ইকাল টু আমরা জানি E0 বাই √2, তাহলে হয়ে গেল 220 বাই √2 ভোল্ট। এবার এইখানে দেখো আমার ওমেগা, আমাদের যে ফর্মুলা হয় অল্টারনেটিং ভোল্টেজের, ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, তাই তো? আমরা জানি কি ই ইজ ইকাল টু কি হয়, E0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে এখানে ওমেগার জায়গায় দেখো কি আছে, 100 পাই টি, ওমেগা মানে 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে ফ্রিকোয়েন্সি হয়ে গেল, তাহলে ফ্রিকোয়েন্সি দেখো হয়ে গেল 50 হার্টজ।
তাহলে ওমেগা হচ্ছে 100 পাই, ওমেগা মানে 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি 50 হার্টস, তাহলে 220/√2 50 হার্টস, মানে অপশান এ 35। লাস্ট কোশ্চেন, 7 ওহম রোধের একটা বর্তনীতে চৌম্বক ফ্লাক্স দেওয়া আছে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই তোমাকে দিয়েছে 6t² - 5t + 4, 6t² - 5t + 4। তাহলে এখান থেকে দেখো আমরা dφ/dt কি পাচ্ছি, 12t - 5। এবার t এর ভ্যালু যদি 1 সেকেন্ড হয় তাহলে dφ/dt কত হবে, 12 - 5, দ্যাট ইজ 7। টি এর ভ্যালু 1 সেকেন্ড আমায় বলা আছে কোশ্চেনে। তাহলে এবার আমাকে বার করতে বলেছে কারেন্ট। তাহলে আমরা আগে ইএমএফ বের করি। ইনডিউসড ইএমএফ ইজ ইকাল টু কি হয়, dφ/dt, দ্যাট ইজ 7 ভোল্ট। এবার দরকার কারেন্ট, দ্যাট ইজ ইএমএফ বাই রেজিস্ট্যান্স। তাহলে ইএমএফ 7, রেজিস্ট্যান্সও 7, সো 1 অ্যাম্পিয়ার। তাহলে অপশান ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার, 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা পরপর সমস্ত প্রশ্নগুলো করে ফেললাম, এবং আমার কিন্তু যেটা হলো প্রত্যেকটাই কিন্তু আমাদের খুব বেশি সময় লাগলো না, আমরা কিন্তু একদম প্রপার টাইমে পুরো কাজটা করতে পারলাম। সকলকে অনেক ধন্যবাদ। আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে। তাহলে এই অবধি রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।